আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরপি কেবলস সংবাদ শিরোনাম। নতুন ভাড়ায় চলছে না বাস, আদায় করা হচ্ছে ইচ্ছা মাফিক। ক্ষুব্ধ সাধারণ মানুষ, লঞ্চ চলাচল শুরু। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির দুদিনের কর্মসূচি। অবৈধ কার্যকলাপে শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সংশয় প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ঘেরাও করলেন জিয়ার শাসনামলে গুম ও খুনের শিকার সেনা এবং বিমান বাহিনীর পরিবারের সদস্যরা। এবং অডিটের পর ব্যবসা চালিয়ে যাওয়া কিংবা সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ই-ভ্যালি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। নতুন নির্ধারিত ভাড়ায় চলছে না রাজধানীর বেশিরভাগ গণপরিবহন, ফলে যে যার মতো করে যাত্রীদের কাছ থেকে আদায় করছে ভাড়া। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। এখনও বাসগুলোতে টাঙানো হয়নি নতুন ভাড়ার তালিকা, তবে দূরপাল্লার বাসে নতুন ভাড়া দিয়েই যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবহন মালিকদের সাথে আলোচনা করে রোববার নতুন ভাড়া নির্ধারণ করে দেয় বিআরটিএ, কিন্তু সে অনুযায়ী ঢাকা মহানগরীতে চলছে না গণপরিবহন। রাজধানীতে মিনি বাসের জন্য সর্বনিম্ন ভাড়া ৮ টাকা এবং বড় বাসের জন্য ১০ টাকা নির্ধারণ করা হয়, কিন্তু যাত্রীদের অভিযোগ ফার্মগেট থেকে আসাদ গেটের ভাড়া নেওয়া হচ্ছে ৩০ টাকা। অবশ্য পরিবহন শ্রমিকদের দাবি নির্ধারিত নতুন ভাড়াই নিচ্ছেন তারা। ফার্মগেট থেকে এখানে আসছে আমাদের ৩০ টাকা ভাড়া নিচ্ছে। ৮ টাকার আগে তো আসছিল ১৫ টাকা। ৮ আর ১৫ কত হয় ভাই? আমি এটা কই পারবো না ভাই, আমি এটা বেজার লাগুন। ২০ টাকার ভাড়া ৩০ টাকা, 10 টাকার ভাড়া 20 টাকা। ১০ টাকা বেশি দিতেছি, যা ভাড়ার থেকে 10 টাকা বেশি। নতুন ভাড়া কার্যকরের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন রুটে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে পরিবহন শ্রমিকদের কথা কাটাকাটি হয়। যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার কয়েক গুণ বেশি দাবি করছে পরিবহন শ্রমিকরা। মাগুরা যাবো, আগে 400 টাকায় গেছি, এখন মাগুরা 600 টাকায় যাচ্ছে। ওনারা যাচ্ছে এসি গাড়িতে, এসি গাড়ির ভাড়া মনে করেন 36 সিটের এসি, ওই ভাড়া মনে করেন 600 টাকা 700 টাকা করেছে গভর্নমেন্ট, আমরা তো মনে করেন 600 টাকা রাখলাম। নতুন ভাড়া অনুযায়ী কিলোমিটার প্রতি দূরপাল্লার বাসে 1 টাকা 80 পয়সা ও মহানগরে 2 টাকা 15 পয়সা এবং মিনি বাসে 2 টাকা 5 পয়সা নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা বলছেন নতুন নির্ধারিত ভাড়া তাদের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের ইনকাম নাই, এমনি নিত্য প্রয়োজনীয় জিনিসের অনেক দাম বৃদ্ধি, তারপর বাস ভাড়া বাড়াইলে আমাদের অনেক সমস্যা হয়ে যায়। সব কিছু দাম বেশি, বাসে ভাড়া বেশি, সেই হিসেবে তো চাকরি বেতন টাকা বাড়াইতে হবে। ডিজেল চালিত পরিবহনের ভাড়া বাড়লেও সিএনজি চালিত বাসের ভাড়া অপরিবর্তিত রয়েছে, কিন্তু সোমবার রাজধানীতে সিএনজি চালিত কোনো বাস দেখা যায়নি। নতুন ভাড়া কার্যকর তদারকি করতে ছিল না বিআরটিএর কোনো ভ্রাম্যমাণ আদালতও। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বেড়েছে গণপরিবহনের ভাড়া, আর গণপরিবহনের ভাড়া বাড়ায় যাত্রীদের মাথায় চিন্তার ভাঁজ। কিভাবে এই ভাড়ার টাকা জোগান হবে, আয় না বাড়ায় এই নিয়ে চিন্তিত সবাই। তাই যত দ্রুত সম্ভব ভাড়া কমানো যায় কিনা এ ব্যাপারে সরকারের পদক্ষেপ কামনা করেছেন সাধারণ মানুষ। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। নতুন নির্ধারিত ভাড়ায় চলাচল করছে লঞ্চ। প্রতি কিলোমিটার 60 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 30 পয়সা নির্ধারণ করেছে বিআইডব্লিউটিএ। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া 18 টাকা থেকে বাড়িয়ে 25 টাকা করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর সদরঘাট টার্মিনালে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিউল, শুনতে পাচ্ছেন? শফিউল, নতুন ভাড়া যে বাড়ানো হয়েছে, এখন ওখানে এই নতুন ভাড়ার উপরে কি পরিস্থিতি দেখছেন? নাবিলা, আমি আসলে বিকেল থেকে আছি সদরঘাট টার্মিনালে। আমি যদি এই মুহূর্তে পরিস্থিতি বলতে চাই, এই মুহূর্তে আপনি জানেন যে দক্ষিণ এবং দক্ষিণাঞ্চলের মানুষগুলো, বিশেষ করে বরিশাল, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, তারাই কিন্তু আসলে প্রচুর আসছে। 2 দিন লঞ্চ বন্ধ থাকার কারণে এই মুহূর্তে কিন্তু মানুষের চাপ কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি। মানুষ আসছে, ভাড়া দিচ্ছে, কিন্তু মানুষকে কিন্তু আসলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আপনারা
জানেন যে এই যে লঞ্চ সদরঘাটে প্রত্যেকটা মানুষকে হচ্ছে অতিরিক্ত ভাড়া দিচ্ছে। সাধারণ মানুষ কিন্তু আমরা জিজ্ঞাসা করেছি, তাদের কিন্তু আসলে অতিরিক্ত যে ভাড়ার চাপ, এই ভাড়ার চাপ কিন্তু তাদেরকে নিতে হচ্ছে। তারা বলছে যে জ্বালানি তেলের দাম আসলে না কমিয়ে ভাড়া বাড়া কতখানি যৌক্তিক, সেই বিষয়টাও প্রশ্ন করছে। আমরা এখন এই মুহূর্তে একজন সাধারণ যাত্রীর সাথে কথা বলবো, আসলে জানতে যাবে এই যে অতিরিক্ত ভাড়া, কেমন পরিমাণ ভাড়া বেশি নিচ্ছে এবং কতখানি ভোগান্তি হচ্ছে। না, আসলে তেলের দাম বেড়েছে 23%, কিন্তু আমাদের লঞ্চের ভাড়া বেড়েছে আপনার 35%। যেখানে 200 টাকা 250 টাকার ভাড়া এখন তারা নিচ্ছে 350 টাকায়, 1000 টাকার কেবিন ভাড়া তারা নিচ্ছে 1400 টাকা। হুট করে সরকার 15 টাকা বাড়িয়ে যে আমাদের কত বড় ক্ষতিটা করলো। আসলে আমাদের ইনকাম তো এরকমভাবে বাড়তেছে না। আর আপনি বাড়াইতে পারতেন 5 টাকা বা সর্বোচ্চ 10 টাকা, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু দেশে নেই। হুট করে তারা কি সিদ্ধান্ত নিয়ে কিভাবে কি করলো, আসলে 2 দিনের মধ্যেই সব কিছু উলটপালট হয়ে গেল। এখন এটা তো সরকারের উচিত ছিল আমাদের প্রত্যেকের জনগণের সাথে বা গণশুনানি করা বা জনগণের মতামত নেওয়া, বিশিষ্ট আমাদের যারা বুদ্ধিজীবী আছে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া। তো এসব কিছু না করে তো ওনারা হুট করে বেরিয়ে বেড়ে আমাদের জনগণের আলটিমেটলি ক্ষতি করলো। শুনছিলেন যে আসলে জনগণের কিন্তু আসলে একটু কষ্টই হচ্ছে। আমি কিন্তু এখানে মানুষের কথা বলছি যে এই মুহূর্তে যদি বলি যে আসলে মানুষকে যেতেই হচ্ছে, অনেকে আসলে নিরুপায়, না গিয়ে উপায় নেই। তারা বলছে যে এই মুহূর্তে আসলে ভাড়া তাদের যেহেতু 2 দিন বন্ধ ছিল, বন্ধ যাওয়ার পর হচ্ছে তাদেরকে আসলে নিজ নিজ গন্তব্যে যেতে হবে। এই মুহূর্তে সেই পরিস্থিতি আসলে উপায় নেই যে তারা না গিয়ে আসলে অতিরিক্ত ভাড়া তাদের দিতেই হবে। নাবিল, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি সুজন। এদিকে গণপরিবহনের ভাড়া বাড়ানোর প্রতিক্রিয়া যাত্রী কল্যাণ সমিতি বলেছে, মালিক পক্ষের ইচ্ছা অনুযায়ী ভাড়া বাড়িয়েছে সরকার। রাজধানী সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বর্ধিত এই ভাড়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, যাত্রী প্রতিনিধিদের বাদ দিয়ে বাস ও লঞ্চ মালিকদের চাহিদা অনুযায়ী একচেটিয়া ভাড়া বাড়িয়েছে সরকার। গণপরিবহনের বাড়তি ভাড়া দ্রুত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি। বাস ও লঞ্চের মালিকরা জনস্বার্থে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে মালিক শ্রমিক সরকার মিলেমিশে রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করেছে। এহেন অন্যায় ও জুলুমপূর্ণ বর্ধিত ভাড়া বাতিল করে যাত্রী প্রতিনিধি সমন্বয়ে একটি ন্যায্য ও গ্রহণযোগ্য বাস্তবসম্মত ভাড়া নির্ধারণের জন্য আমরা সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি বাতিলের দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব। রাজধানীতে ভার্চুয়াল আলোচনায় ক্যাব সভাপতি গোলাম রহমান বলেন, ভর্তুকি দিয়ে হলেও জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রাখা উচিত ছিল। ক্যাব সদস্যরা জানান, বুধবার ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়ানো হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বলেও মনে করেন তারা। এ সময় আগামীতে জ্বালানি তেলের দাম না বাড়ানোরও দাবি জানানো হয়। সাধারণ মানুষের কল্যাণে জনস্বার্থে এই যে মূল্য বৃদ্ধির আদেশ তা প্রত্যাহার করবেন এবং প্রত্যাহার করে এই সিদ্ধান্তের পরবর্তীতে বাস ভাড়া, নৌযান ভাড়া এইসব বৃদ্ধির যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেসবও বাতিল করবেন। নির্ধারিত ভাড়া আদায়ের প্রতিশ্রুতি ভঙ্গ করলে পরিবহন মালিক সমিতির বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসায় ব্রিফিংয়ে তিনি বলেন, গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনের ক্ষেত্রে বর্ধিত ভাড়া প্রযোজ্য নয়। কাভার্ড ভ্যান ও ট্রাক মালিকদের ধর্মঘটের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সংশ্লিষ্টদের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি। এ সময় বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, দেশে বর্তমানে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি নেই, তবে সাম্প্রদায়িক অপশক্তি ও অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বর্ধিত এই ভাড়া জনজীবনে, বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষের উপর চাপ ফেলবে। পরিবহন মালিক শ্রমিকদের আমরা একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া যেন যাত্রী স্বজনের কাছ থেকে কোনোভাবে আদায় না করা হয়। এ ব্যাপারে প্রতিশ্রুতি ভঙ্গ করলে জনস্বার্থে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী বুধবার মহানগর ও শুক্রবার দেশের সব জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে দলটি। জাতীয় প্রেসক্লাবে প্রতিবাদ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তার ভাষায়, নিজেদের পকেট ভারী করতেই অযৌক্তিকভাবে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। আরও জানাচ্ছেন মইনুল আহসান। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর বিএনপি। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এতে যোগ দেয়। বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষ এমনিতেই দিশেহারা, তার উপর আবারও জ্বালানি তেলের দাম বাড়ানোয় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে। দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ছাড়া সারা দেশে 2 দিনের বিক্ষোভ কর্মসূচি দেয়া হয়। এই বৃদ্ধি আমরা মানি না। বাংলাদেশের জনগণ বর্ধিত বাস ভাড়া দেবে না। পরপর 2 বার পকেট কাটলো জনগণের। একবার পকেট কাটছে এই ডিজেল, কেরোসিনের এবং এলপিজির দাম বাড়িয়ে দিয়ে, দ্বিতীয়বার পকেট কাটলো এই ভাড়া বাড়িয়ে দিয়ে। আগামী 10 তারিখে দেশের মহানগরগুলোতে, ঢাকা বাদ দিয়ে, এবং 12 তারিখে সমস্ত জেলা সদরগুলোতে এই জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমাদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল আরও অভিযোগ করেন, প্রশাসন থেকে শুরু করে সব ক্ষেত্রে নৈরাজ্য চলছে। তার অভিযোগ, ইউপি নির্বাচনের নামে জনগণের সাথে প্রহসন করা হচ্ছে। ভোট হচ্ছে, এই ভোটে দেখা গেল আওয়ামী লীগ মারামারি করছে। 87 জন মারা গেছে কয়েক মাসের মধ্যে। রায় দেয়নি সুপ্রিম কোর্টে, তার আগেই তার মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য কাজ শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে 2 জনকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে তার আপিল বিভাগের রায় না আসার আগেই। বন্ধু, অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই। সমাবেশ থেকে অভিযোগ করা হয়, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ার পরও তাকে উন্নত চিকিৎসার জন্য সরকার বিদেশে যেতে দিচ্ছে না। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সরকার অযৌক্তিকভাবে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার ভাষায়, তেলের দাম না কমিয়ে উল্টো বাস ও লঞ্চের ভাড়া বাড়িয়ে সরকার সাধারণ মানুষের স্বার্থ বিরোধী অবস্থান নিয়েছে। বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের আরও বলেন, করোনাকালে কয়েক কোটি মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন বাস্তবতায় তেলের দাম বাড়ানো একেবারেই অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আমরা দাবি করেছিলাম তেলের দাম কমাতে, কিন্তু সরকার তেলের দাম না কমিয়ে উল্টো সড়ক ও নৌপথের ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে। তেলের দাম ও পরিবহন ব্যয় বাড়ানো গণবিরোধী সিদ্ধান্ত। আমরা ডিজেল ও কেরোসিনের বর্ধিত দাম কমানোর দাবি করছি, পাশাপাশি সড়ক ও নৌপথের বর্ধিত ভাড়াও কমানোর দাবি জানাচ্ছি। অবৈধ কার্যকলাপে বিএনপির শীর্ষ নেতৃত্বে সাজা হওয়ায় ভবিষ্যতে দলটির অস্তিত্ব টিকে থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দেয়া নাগরিক সংবর্ধনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপির শীর্ষ নেতারা অস্ত্র চোরাচালান ও দুর্নীতির পাশাপাশি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। একসময় অবৈধভাবে ক্ষমতায় এসে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যা করেছিলেন, তার স্ত্রী বেগম খালেদা জিয়াও তা অনুসরণ করেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আপেল মাহমুদের রিপোর্ট। লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে নাগরিক সংবর্ধনার আয়োজন করে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বাসস্থান থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিএনপির রাজনীতি, লুটপাট, দুর্নীতি ও লন্ডনে তারেক রহমানের বিলাসবহুল জীবনযাপন নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সাজাপ্রাপ্ত আসামি যে ফিউজিটিভ, সে হলো একটা দলের নেতৃত্বে, তো সেই দলের অস্তিত্ব থাকে কিভাবে? যে দলের নেতৃত্বই হচ্ছে সাজাপ্রাপ্ত আসামি, তাও খুনের মামলা, অস্ত্র চোরা কারবারি মামলা থেকে শুরু করে দুর্নীতির মামলা। এবং খালেদা জিয়ার ছেলেদের দুর্নীতি, এটা কিন্তু আমাদের না, এটা আমেরিকার FBI খুঁজে বের করেছে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যেভাবে শত শত মুক্তিযোদ্ধা সামরিক অফিসারদের হত্যা করেছে, তার স্ত্রী খালেদা জিয়াও ক্ষমতায় এসে একই পথ অবলম্বন করেন বলেও জানান শেখ হাসিনা। রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে দেশে 19 বার কু হয়, প্রত্যেকবার জিয়াউর রহমানের হাতে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। 7ই নভেম্বর প্রকৃতপক্ষে এটা সৈনিক হত্যা দিবস। অনুষ্ঠানে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে প্রবাসী বাংলাদেশিদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমি আপনাদের প্রবাসীদের বলবো, অনেকদিন তো দেশে ছিলেন, বাংলাদেশে আসেন, বিনিয়োগ করেন, অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি 100টা, সেখানে আপনারা বিনিয়োগ করবেন। দুর্নীতির মাধ্যমে নিজের ভাগ্য গড়তে নয়, জনগণের উন্নয়নে কাজ করতেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেও এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ জনগণের পাশে থাকে, জনগণের কল্যাণ চিন্তা করে। আপেল মাহমুদ, এটিএন বাংলা। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের সহিংসতা ঠেকাতে 10 জেলায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবির খন্দকার। তিনি জানান, ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হচ্ছে। ইসি সচিব বলেন, ইউপি নির্বাচনে সহিংসতার দায় নিতে হবে প্রার্থী ও তাদের সমর্থকদেরই। ইকরামুল হক সাইমের রিপোর্ট। নির্বাচন কমিশনের হিসেবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে এ পর্যন্ত দ্বিতীয় ও তৃতীয় দফার ইউপি নির্বাচনকে ঘিরে সহিংসতায় সারা দেশে মারা গেছে 20 জন। আহতের সংখ্যা প্রায় 100, যদিও এই সংখ্যা আরও বেশি উঠে এসেছে সংবাদ মাধ্যমগুলোতে। সংঘর্ষে এসব ঘটনায় ব্যবস্থা নেওয়ার কথা জানালেও মাঠ প্রশাসনের ব্যর্থতা নেই বলে দাবি ইসি সচিবের। ইলেকশন কমিশন, ল এনফোর্সিং এজেন্সি, এটি কারোই দায় নয়। বিষয়টি হলো, এই দায়টি আমি দিতে চাই যারা প্রার্থী এবং প্রার্থীর যে ফলোয়ার্স, তাদেরকে আমি এই দায়টি দিতে চাই। তারা যদি নিজেদেরকে সংযত করতে পারতেন এবং তারা যদি অতি আবেগী না হতেন, তাহলে কিন্তু এই মৃত্যুগুলো হতো না। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ঘটনাটি হঠাৎ করে ঘটে যাওয়ার পরে ল এনফোর্সিং এজেন্সি সাথে সাথে এগুলো মামলা নিয়ে নেন এবং লোকজনকে অ্যারেস্ট করেন। এরপরে তারা বিবেচনা করে ব্যবস্থা নিয়ে নেন। দ্বিতীয় দফায় 11 নভেম্বর ভোট হবে 8 বিভাগের 843টি ইউনিয়নে। এর মধ্যে নরসিংদী ও নারায়ণগঞ্জ সহ গোটা ঢাকা বিভাগকে বেশি ঝুঁকিপূর্ণ বলছে নির্বাচন কমিশন। গুরুত্ব বিবেচনায় বিভিন্ন এলাকায় মোতায়েন করা হচ্ছে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও ম্যাজিস্ট্রেট। 10টি জেলা থেকে তারা বিজিবি চেয়েছেন, র্যাব চেয়েছেন এবং ম্যাজিস্ট্রেট চেয়েছেন। মনে করেছেন যে এগুলো ভালনারেবল, সেই জন্য তারা কোথাও 2 প্লাটুন বেশি বিজিবি চেয়েছেন, কোথাও 4 প্লাটুন বিজিবি চেয়েছেন, কোথাও 2 প্লাটুন বেশি র্যাব চেয়েছেন এবং কোথাও 19 জন 20 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছেন, অর্থাৎ প্রত্যেকটা ইউনিয়নে যাতে তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত করতে পারেন। প্রতিটি ক্ষেত্রেই আমরা এটি অনুমোদন করে দিয়েছি। নির্বাচন কমিশনের আশা, গোয়েন্দা নজরদারি ও বাড়তি সতর্কতায় ভোটের দিন নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকবে। 70% বেশি ভোট পড়বে বলেও মনে করেন ইসি সচিব। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। অডিটের পর ই-ভ্যালির ব্যবসা চালিয়ে যাওয়া কিংবা সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানের পরিচালনা বোর্ড। এজন্য পেমেন্ট সংক্রান্ত সব ডকুমেন্টের সংরক্ষণের পরামর্শ দিয়েছেন ই-ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবির মিলন। ঢাকার আমিন বাজার ও সাওয়ারে ই-ভ্যালির ওয়্যারহাউস পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। মাহবুব কবির চপলের রিপোর্ট। আমিন বাজারে ই-ভ্যালির সবচেয়ে বড় ওয়্যারহাউস বা গোডাউন পরিদর্শনে যান হাইকোর্ট থেকে গঠিত ই-ভ্যালির পরিচালনা বোর্ডের 5 সদস্য। কিন্তু ভেতরে ঢুকে কিছুটা অবাক হন তারা। মোটরসাইকেল, ফ্রিজ, টিভি সহ দামি কোনো জিনিসই নেই সেখানে। আছে কেবল কিছু পানি সহ মাত্র কয়েক লাখ টাকার পণ্য। ই-ভ্যালির মালিক গ্রেফতারের পর কর্মকর্তা কর্মচারীরা চলে গেছেন। এখন সব কিছু এলোমেলো। এ অবস্থায় প্রতিষ্ঠানটির বিষয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারছে না পরিচালনা বোর্ড। অডিটের পর ই-ভ্যালির ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তারা। আমাদের হাইকোর্ট 2টো অপশন দিয়েছে। একটা হলো যে ব্যবসা চালিয়ে যাওয়া যদি সম্ভব হয়, আরেকটা হলো সম্ভব না হলে এই মানুষজনের পয়সা দিয়ে এটাকে অডিট রিপোর্টের পরে লিকুইডেশনের দিকে যাওয়া। আমরা যদি লিকুইডেশনে যাই, লিকুইডেশনে চলে গেলে আইনটা হলো, ধরেন 100 টাকা সম্পদ আছে আর পাওনাদার আছে 50 টাকা, এই 50 টাকা পাওনাদারকে দিতে হয়। ওইটা হলো
কোম্পানি আইনের বিধান। ক্ষতিগ্রস্ত গ্রাহক ও মার্চেন্টরা এখন কি করবেন এমন প্রশ্নে সবাইকে ডকুমেন্টস সহ ধৈর্য ধরার আহ্বান জানান ইভ্যালির এমডি। আমরা শুধু তথ্যগুলো কালেক্ট করছি, তাদের সার্ভার আপ করার ব্যবস্থা করছি, ব্যাংকিং চ্যানেল, তারপরে মোবাইল ব্যাংকিং থেকে শুরু করে সব রেকর্ড কালেক্ট করছি। তাদের ডকুমেন্টস, তাদের ভাউচার, তাদের বিল, তাদের পেমেন্ট স্লিপ সব কিছুই যেন একেবারে অরিজিনালগুলো, এই রেকর্ডগুলো যেন কাস্টমাররা রাখে, ওই স্ক্রিনশটগুলো। পরে আমিনবাজার ও সাভারের দুটি ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়। ইভ্যালি যেসব পণ্য কেনাবেচা করেছে তার ইনভয়েস বা পেপারস এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় তাদের সম্পদের পরিমাণ এবং ঋণ কত আছে তা বের করা দুষ্কর হয়ে পড়েছে। পরিচালনা বোর্ড বলছে অডিটের মাধ্যমে এসবের নিষ্পত্তি করা হবে, তবে তা সময় সাপেক্ষ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, আমিনবাজার, সাভার। সাতক্ষীরায় পল্লী বিদ্যুতের লাইনে জড়িয়ে হাত পা হারানো শিশু রাকিবুজ্জামানের চিকিৎসায় কত খরচ হবে তা জানতে চেয়েছে হাইকোর্ট। তার কী ধরনের চিকিৎসা প্রয়োজন এবং সম্ভাব্য খরচের তথ্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে জানাতে বলা হয়েছে। বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের বেঞ্চ রুল জারির পাশাপাশি এ আদেশ দেয়। রাকিবুজ্জামানের পরিবারকে কেন পর্যাপ্ত পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। পাশাপাশি রাকিবুজ্জামানের গ্রামের বাড়ি থেকে বিচ্ছিন্ন করা বিদ্যুৎ লাইনের সংযোগ দেওয়ার জন্য সেখানকার বিদ্যুৎ অফিসকে নির্দেশ দিয়েছে আদালত। বিষয়টি বিশেষ বার্তায় সংশ্লিষ্টদের জানাতে বলা হয়েছে। এই বিষয়ে পরবর্তী শুনানি 18 নভেম্বর। এই ছেলেটির স্বপ্ন ছিল একসময় সে ডাক্তার হবে, কিন্তু এই দুর্ঘটনার কারণে তার জীবনটা আজকে তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। ডাক্তার হওয়ার স্বপ্নটিও দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বিদ্যুৎ আইন অনুযায়ী আপনারা জানেন যে এই দুর্ঘটনা ঘটলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা আছে, তদন্তের ব্যবস্থা আছে। আমরা পল্লী বিদ্যুৎ সমিতির কাছে লিখিতভাবে আবেদন করেছি, তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো আমার বাসায় যে বিদ্যুতের কানেকশনটা আছে সেটি তারা কয়েকদিন আগে কেটে দিয়েছে। নোয়াখালীর চৌমুহনীতে মন্দিরে হামলা ও লুটপাটের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকা, ডেমরা, নারায়ণগঞ্জ এবং নোয়াখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পূজার সামগ্রী সহ লুণ্ঠিত মালামাল। সংবাদ ব্রিফিংয়ে র্যাব জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে এই চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করে। তারা শুধু অপপ্রচারই চালায়নি, তারা মন্দিরে হামলাও করেছে বলে জানিয়েছে র্যাব। তাদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা পাইনি। সামাজিক যোগাযোগ মাধ্যমের উস্কানিমূলক বিভিন্ন প্রচারণা থেকেই তারা প্ররোচিত হয়ে এই হামলায় অংশ নেয় এবং পরবর্তীতে এই যে আইটেমগুলো তারা এগুলো লুট করে এবং লুটকৃত আইটেমগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি পরিকল্পনা নেয়। 1977 সালে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের প্রহসনের ফাঁসি দেওয়ার ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। জিয়াউর রহমানের শাসনামলে গুম ও খুনের শিকার সেনা এবং বিমান বাহিনীর পরিবারের সদস্যরা তার কাছে এ দাবি জানালে মন্ত্রী একথা জানান। এর আগে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে তার মন্ত্রণালয় 1 ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন বিক্ষোভকারীরা। ফজলে রাব্বির রিপোর্ট। সকালে মন্ত্রণালয়ের বাইরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ঘেরাও করেন 77-এ ফাঁসি হওয়া সেনা ও বিমান বাহিনীর সদস্যদের স্বজন সহকর্মীরা। এ সময় প্রায় 1 ঘণ্টা অবরুদ্ধ থাকেন মন্ত্রী। মন্ত্রণালয়ের বাইরে সংক্ষিপ্ত সমাবেশে মন্ত্রীর সামনে বক্তারা বলেন, জেনারেল জিয়া বিদ্রোহ দমনের নামে 1,500 সেনা ও বিমান বাহিনীর সদস্যকে ফাঁসি দিয়েছে। এমনকি ফাঁসির পর লাশটিও পাননি তারা, যদিও দণ্ডিতদের সবাই ছিলেন মুক্তিযোদ্ধা। জেনারেল জিয়ার মরণোত্তর বিচার সহ 6 দফা দাবি জানান বক্তারা। এ সময় মন্ত্রী বিক্ষোভকারীদের বলেন, বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা ও রাজাকারদের যদি বিচার হয় তাহলে এই ঘটনারও বিচার হওয়া উচিত। এ ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ের সাথে কথা বলে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। জিয়াউর রহমান তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন, মার্শাল ল জারি করে যে কথা আমরা শুনলাম, রাত্রে অসংখ্য মানুষের চিৎকার তারা শুনত এবং তারা বুঝতো যে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে। জেলখানায় যারা ছিল তাদের অনেকের বক্তৃতায়, বিবৃতিতে বিভিন্ন সময় আমরা পত্রপত্রিকায় দেখেছি। এটা যদি হয়ে থাকে, কি প্রেক্ষাপটে হলো, কিভাবে হলো, সেটা জেনে জাতির সামনে তুলে ধরার আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো। এবং 1977 সালের 2 অক্টোবর সেনা ও বিমান বাহিনীর অন্তত 1,500 সদস্যের বিচার করে জিয়াউর রহমান। এই বিচারকেই প্রহসনের বিচার বলছেন স্বজনহারা বিক্ষোভকারীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর।
শেষের দিকে ক্রমে উত্তপ্ত হচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন। বাইরে হাজারো মানুষের বিক্ষোভ আর ভেতরে দাবি দাওয়া নিয়ে চলছে গরম আলোচনা। এই পরিস্থিতিকে এবার বাংলাদেশের সাফল্য বলে মনে করেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত ও প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ হোসেন। গ্লাসগোতে সম্মেলন কেন্দ্রে এটিএন বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। স্কটল্যান্ড থেকে আরও জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। আর মাত্র কয়েকদিন, তারপরই শেষ হচ্ছে পরিবেশ ও জলবায়ু রক্ষায় জাতিসংঘের এই বিশ্ব সম্মেলন। কিন্তু তার আগে ভীষণ উত্তপ্ত গ্লাসগোর রাজপথ। সম্মেলনে ক্ষতিগ্রস্তদের ৫৫টি দেশের ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ। এর বিশেষ দূত প্রধানমন্ত্রী তনয়া সাইমা ওয়াজেদ। তিনিই জানালেন বাংলাদেশের এবারের অবস্থান। আমাদের এই প্ল্যানটা হচ্ছে একটা খুব বিশেষ একটা প্ল্যান, খুব কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান। আমরা এখানে লিড করছি বাংলাদেশ একটা দেশ হিসাবে, এবং এটার সাথে CVF এর যত 55 দেশগুলো আছে, তো এই দেশগুলোকে আমরা দেখাতে চাই যে কি সব জিনিস করা উচিত, কিভাবে করা যাবে। জলবায়ুর দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্ব উদাহরণ বলেও জানান সাইমা ওয়াজেদ ও বিদেশি বিশেষজ্ঞরা। আমরা দেখলাম এই লাস্ট কয়েক বছরে যে কিভাবে আবহাওয়ার ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা প্রত্যেকটা দেশে এক একটা ডিজাস্টার যেটা হচ্ছে সেটা ম্যানেজ করা যাচ্ছে না। We were discussing how Bangladesh is really very severely affected by climate change with flooding, which displaces people, that can lead to loss of property, trauma, anxiety and depression. Certainly any food issues associated with changes in the availability of water. Too much water can be very bad for crops as well, can lead to malnutrition issues, and these are impacts that we know are going to get worse until mid-century, and so it's really. এদিকে জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে চাপে ফেলতে গ্লাসগোর রাস্তায় হাজার মানুষ প্রতিবাদ স্লোগানে মুখরিত গত 4 দিন ধরে। এর নেতৃত্বে আছেন বিশ্বে আলোচিত পরিবেশ কর্মী সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গ। সেখানে কোনো কোনো এলাকায় মরুকরণ হয়েছে, কোথাও কোথাও গাছপালায় দাবানল হচ্ছে, কোথাও কোথাও সাগরের পানির উচ্চতা বাড়ছে। এই রকমের নানা রকমের পরিবেশ দুর্যোগ বা জলবায়ু দুর্যোগকে মোকাবেলার জন্য তারা এখানে প্রতিবাদ জানাচ্ছেন, এবং একই সাথে কথা বলা হচ্ছে যদি বিশ্বনেতারা একমত হতে না পারেন তাহলে বিশ্ববাসী যে হুমকি, যে দুর্যোগের মুখে পড়বে তা কোনোভাবেই ঠেকানো যাবে না। কেরামতুল্লাহ বিপ্লব, ATN বাংলা, গ্লাসগো, স্কটল্যান্ড। দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। সবশেষে একদিনে আরও 6 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,901 জনের। মৃতদের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী। গত 24 ঘন্টায় 16,812টি নমুনা পরীক্ষায় 215 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 1.28 নতুন করে সুস্থ হয়েছেন 209 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর চারপাশে চক্রাকার রেললাইন নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আধুনিক প্রযুক্তির অটোমেটিক ট্রেন ওয়াশিং প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এরই মধ্যে বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সরকার। এ সময় মন্ত্রী আরও জানান, দেশের প্রতিটি জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনার পাশাপাশি মিটার গেজকে ব্রড গেজে উন্নীত করার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2041 সালের মধ্যে দেশের রেলপথ অত্যাধুনিক হবে বলে জানান রেলমন্ত্রী। নিজেদের প্রয়োজনীয় পণ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পরনির্ভরতা কমাতে সরকারি প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় তিনি প্রণোদনা নিয়ে চাষাবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় নওগাঁর পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, বাজারে প্রায় যেসব পণ্যের দাম বাড়ে সেগুলো আমাদের দেশে কম উৎপাদন হয়, যে কারণে এসব পণ্য আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বাড়লে দেশের দাম বাড়ে বলে মন্তব্য করেন সাধন চন্দ্র মজুমদার। পরে 3,520 জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। করোনায় স্বজনহারাদের অনলাইনে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। BSMMU এর সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনার পর স্বাভাবিক জীবনে ফিরতে কষ্ট বা বিলম্ব হচ্ছে এমন যে কেউ বিনামূল্যে এই সেবা নিতে পারবেন। কাউন্সেলিংয়ের মাধ্যমে মানসিক অবসাদ দূর করা সম্ভব বলেও এ সময় জানানো হয়।
রাজধানীর গাবতলী থেকে আফতাবনগর পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার, পাতাল ও আফতাবনগর সেন্টার থেকে বালির পাড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার, উড়াল সহ প্রায় ১৭.৫ কিলোমিটার MRT বাস্তবায়নে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে নগরীর একটি হোটেলে ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প লাইন ৫-এর স্টেক হোল্ডারদের কারিগরি কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সড়ক পরিবহন বিভাগের সচিব নজরুল ইসলাম, ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক ও MRT লাইন ৫-এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল ওয়াহাব প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। রাজধানীতে বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য সীমান্ত পেরিয়ে অস্ত্র ঢুকছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ওয়ালটন ও ক্যাব আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে উদ্বোধন করে তিনি এই কথা জানান। অবৈধ এসব অস্ত্র উদ্ধার এবং অপরাধীদের ধরতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। ডিএমপি কমিশনার আরও বলেন, নগরীতে ছিনতাই কমাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ১৩ দিন পর ফেরি আমানত শাহ উদ্ধার কাজ চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এরই মধ্যে উদ্ধারকারী প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজ উদ্ধার কাজ ৭০% কাজ শেষ করেছে। বর্তমানে ফেরিটির সাইড সেল ফেটে যাওয়ায় ওয়েল্ডিং ও পানি অপসারণের কাজ চলছে। রাতের মধ্যে সম্ভব না হলে আগামীকাল উদ্ধার অভিযান শেষ হবে বলে জানিয়েছেন উদ্ধারকারী দলের প্রধান ও BIWT এর যুগ্ম পরিচালক ফজলুর রহমান। রংপুর সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এর আগে রংপুর সেনানিবাসে পৌঁছলে ৬৬ পদাতিক ডিভিশনের GOC তাকে অভ্যর্থনা জানান। পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান রংপুর সেনানিবাসে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সামরিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন। এছাড়াও সেনানিবাসে কর্মরত অফিসার, JCO এবং অন্যান্য পদবীর সেনা সদস্যদের উদ্দেশ্য দেয়া দরবারে বক্তব্য রাখেন তিনি। পরে রংপুর সেনানিবাসে একটি গাছের চারা রোপণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বেকার তরুণদের বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ করে দিচ্ছে ইউনিলিভার ফ্রন্টলাইনার্স একাডেমি। রাজধানীর খিলগাঁয়ে অবস্থিত ডিভাইন ডিস্ট্রিবিউশন অ্যান্ড কোম্পানি আয়োজিত অনুষ্ঠানে ৩৪ জন প্রশিক্ষণার্থীকে সনদ দেওয়া হয়। ইউনিলিভার ফ্রন্টলাইনার্স একাডেমির প্রথম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর তানজিন ফেরদৌস, সিনিয়র টেরিটরি ম্যানেজার মুশফিক শাহরিয়ার, CD অ্যান্ড DFF ক্যাপাবিলিটি ডেভেলপমেন্ট ম্যানেজার আহসানুল কবির পলাশ চৌধুরী উপস্থিত ছিলেন। এদিকে আরও ৪৩ জন প্রশিক্ষণার্থীকে নিয়ে জয়পুরহাটে একাডেমির দ্বিতীয় ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আন্তর্জাতিক সংবাদ। হঠাৎই পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবা আল খালিদ সহ মন্ত্রিসভার সদস্যরা। দেশটির আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা। তবে কুয়েতের আমির তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা তা এখনও জানা যায়নি। বিরোধী দলের সংসদ সদস্যদের সাথে বিরোধের জের ধরে তারা এই সিদ্ধান্ত নেন বলে ধারণা করা হচ্ছে। করোনা ভাইরাস ও দুর্নীতি নিয়ে সরকার প্রধানকে প্রশ্ন করা নিয়েই দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর আগে গত জানুয়ারিতে একই ঘটনায় তৎকালীন সরকার পদত্যাগের পর শেখ সাবা আল খালিদ সরকার গঠন করেন। এবার ইস্পাহানি শেয়ারবাজার সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সূচকের পাশাপাশি লেনদেনেরও পতন হয়েছে। প্রধান মূল্য সূচক DSEX ৫৬ পয়েন্ট কমে ৬,৭৯৯ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া সরিয়া সূচক ৬ ও 30 সূচক ১৬ পয়েন্ট কমেছে। দিন শেষে লেনদেন হয় ১,০৭৫ কোটি ১৩ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৫টির, কমেছে ২৯৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। পার্টেক্স খেলার খবর। চূড়ান্ত হল টি-20 বিশ্বকাপের ৪ সেমিফাইনালিস্ট। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৪ নিশ্চিত করেছে পাকিস্তান আর ইংল্যান্ড। গ্রুপ রানার্স আপ হয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। আগামী ১০ নভেম্বর আবুধাবিতে প্রথম সেমিতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড, আর দ্বিতীয় সেমিফাইনালে দুবাইয়ে ১১ নভেম্বর পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনাল হবে দুবাই।
অতিবৃষ্টিতে পিছিয়ে গেল শ্রীলঙ্কার 4 জাতি ফুটবল টুর্নামেন্টের আজকের বাংলাদেশ সিশেলস ম্যাচ। নতুন সূচি অনুযায়ী এই খেলা মাঠে গড়াবে আগামীকাল বিকেল 4:30টায়। এই ম্যাচের প্রভাব পড়েছে বাংলাদেশের বাকি সূচিতেও। 11 ও 14 নভেম্বরের ম্যাচগুলো হবে যথাক্রমে 12 ও 15 নভেম্বর। দ্বিতীয় খেলায় মালদ্বীপ আর গ্রুপের শেষ ম্যাচে 15 নভেম্বর ম্যারিও ল্যামোসের দল স্বাগতিকদের মুখোমুখি হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। নতুন ভাড়ায় চলছে না বাস, আদায় করা হচ্ছে ইচ্ছামাফিক, ক্ষুব্ধ সাধারণ মানুষ। লঞ্চ চলাচল শুরু। প্রতিশ্রুতি ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে বিএনপির দুদিনের কর্মসূচি। অবৈধ কার্যকলাপে শীর্ষ নেতৃত্বের সাজা হওয়ায় ভবিষ্যতে বিএনপির অস্তিত্ব টিকে থাকা নিয়ে সংশয় প্রধানমন্ত্রীর। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীকে ঘেরাও করলেন জিয়ার শাসনামলে গুম ও খুনের শিকার সেনা এবং বিমান বাহিনীর পরিবারের সদস্যরা। এবং অডিটের পর ব্যবসা চালিয়ে যাওয়া কিংবা সম্পদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ই-ভ্যালি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।